গণমাধ্যম আমাদের সংস্কার করার একটা প্রতিজ্ঞা আমরা করেছি, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা কমিটমেন্ট। তো সেই আলোকে একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের কাজ খুব দ্রুতগতি। ওনারা পুরো বাংলাদেশেই ঘুরে বেড়াচ্ছেন, সবার সাথে কথা বলছেন। বাংলাদেশের যত ধরনের স্টেক হোল্ডার আছে, মিডিয়া যারা ওন করেন, মিডিয়া যারা টপ ম্যানেজার, মিডিয়া যারা সাংবাদিক, মিডিয়া যারা কর্মী, গণমাধ্যম কর্মী, কিছু কিছু আছেন যারা গণমাধ্যমে আছেন বাট তাদের সাইড যেগুলো, যেমন অ্যাকাউন্টসের লোক আছেন বা যারা প্রেস কর্মী আছেন, সবার সাথে ওনারা কথা বলছেন। তো আমরা আশা করছি যে একটা খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। আমরা আশা করব ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেখানে এটা হচ্ছে, বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের যে বিট ভিত্তিক যে সংগঠন যেগুলো আছে, ইআরএফ বা সচিবালয় সাংবাদিক সমিতি, পার্লামেন্ট সাংবাদিক সমিতি, ক্যাপিটাল জার্নালিস্ট বাংলা সমিতি, তারা সবাই এটা নিয়ে আলাপ করবে। তারা দেখবেন যে এই রিপোর্টে তাদের ডিজায়ারগুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা। তো গণমাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা হল, এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ কেমনে করেছে আপনারা জানেন। আমার কলিগই বলবো, আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম, তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন। বাট আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে। মূলত ছিল যে তারা, এবং এটা একটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামোফ্লেজ, যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো 1000 প্রেস আছে, এখানে 10,000 ওয়েবসাইট আছে, এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানতো প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআই এর একটা ফোন কল, এনএসআই এর একটা ফোন কল, বা ডিবির একটা ফোন কল, বা একটা মিনিস্টারের একটা ফোন কল এনাফ ছিল। অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে। এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমের সংস্কার চাই, আমরা কেন চাই, এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত 15 বছর, সেটা আমাদের জানতে হবে। মানে এটা আমরা কেমনে জানবো? গভর্নমেন্ট কমিশন করে জানা যায়, কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের এই আমরা যে রিপোর্টগুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি, বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েন্স হয় সে বিষয়ে আমরা চাই, বা আমি মনে করি এখানে আমরা যারা আছি, আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন, যারা জার্নালিজম নিয়ে কাজ করেন সেরকম গ্রুপ আছেন, সবাই মিলে গত 15 বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভে হোক। আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন, আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবে, কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে। আমরা রিয়েল কাজটা চাই। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছেন, আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন, তো আমার কাজটা কি হবে? ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, আমি দেখাই যে ওনার পেলুগুলো কোথায় হয়েছে। আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই, তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই। আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি বয়ান তৈরি করেছেন এবং কত ওনার ফেইলুর। বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই ফেইলুরগুলো আপনি ম্যাচ করবেন। ওই সময় কি হয়েছে? গুম হয়েছে, তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কি ছিল? ওই সময় কি হয়েছে? এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে, তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছেন?
ওই সময় কি হয়েছে, আইসিটি একটা আমরা সবাই চাই 1971-এ যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক। তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না, ভয়াবহ রকমের অন্যায় অবিচার। এবং সেটা নিয়ে আমরা বলছি না, সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছে। তো আপনি একটা ক্যাঙ্গারু কোর্টকে যখন এম্পাওয়ার করতে যাবেন, তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার লেজিটিমেসিকে আপনি দাঁড় করাবেন, তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কলুষিত হয়ে যায়। তো ওই জায়গায় আপনার আইসিটিতে আপনার কি ফেলিউরটা ছিল, আপনি তিনটা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে, মাওলানা সাইদির মৃত্যুর পরে 160 জনকে গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা কিলিং ছিল। আমার মনে আছে আমি 2 দিন ধরে গুনছিলাম, আমি 132টা পর্যন্ত এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে। এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে, তা না, আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি। তো ওই সময় এত ভয়াবহ কিলিংটা কেন হলো, যে এই যে ঘটনাগুলো ঘটছে। বা এসকে সিনহার দেখেন, একটা দেশের চিফ জাস্টিসকে আপনি কে যাচ্ছে, ডিজিএফআই এর একটা অফিসার যে পিটিএ মেরে তাকে বিদেশে পাঠায় দিচ্ছে। একটা দেশের যদি চিফ জাস্টিসের কোনো যদি মিনিমাম স্বাধীনতা না থাকে, তাহলে বাংলাদেশে কোন কোর্টের কোন জাজের কি স্বাধীনতা আছে? প্লাস আপনি ধরেন ওই সময় কি হয়েছে, বিএনপি বলে যে তাদের 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়েকে কেস দিয়েছে। কি আপনি চিন্তা করেন কত লোক? বাংলাদেশের পুরো অ্যাডাল্ট মেল পপুলেশনের 10%কে আপনি অভিযুক্ত করে ফেললেন, এবং যে অভিযুক্ত হচ্ছে তার ছেলে মেয়ে ভাই বোন, কারো আর বিশেষ হওয়ার কোনো নেই, কারো আর কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নেই। ভয়াবহ, আপনি একটা পুরো জনগোষ্ঠীকে আপনি ভয়াবহ রকমের আপনি ডিসক্রিমিনেশন করলেন, তাকে আপনি তার যে ন্যায্যতা, তার সমতা সবকিছু আপনি কেড়ে নিলেন। তো এই বয়ানগুলো কারা করেছে? প্রত্যেকটা ঘটনাই তো আসছে, এই বয়ানগুলো তো তৈরি হয়েছে। আমি যদি বলি যে ওনারা ফ্যাসিবাদী ছিলেন, এটা কিন্তু কেউ নিবে না। আমাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে।